আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের 46তম বিসিএস এর উপরে আমরা আজকে ক্লাস নিব। বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। আজকে আমরা সবাই ইতোমধ্যে পরীক্ষা দিয়ে এসেছি এবং মোটামুটি সবাই হয়তো সবাই আমরা পরীক্ষা দিয়েছি এবং আমরা আসলে বুঝতে পারছি যে প্রিপারেশন ওয়াইজ আমরা আসলে কেমন পরীক্ষা দিয়েছি। তো জাস্ট প্রত্যেকটা প্রশ্ন আমরা এখন অ্যানালাইসিস করব এবং একই সাথে আমরা চেষ্টা করব যে প্রশ্নগুলো যে সলভ করব সেই প্রশ্নের পাশাপাশি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সহ আমরা এবার একটু দেখার চেষ্টা করি। সবাই একটু যুক্ত হয়ে যাই, আমরা একটু সময় নেই, সবাই আমরা একটু যুক্ত হই। আর ইন দ্য মিন টাইম আপনারা জানাতে পারেন যে কার কেমন পরীক্ষা হয়েছে। আজকে 46তম বিসিএস এর প্রশ্নগুলি যদি আমরা একটু অ্যানালাইসিস করে একটু সমাধানগুলো দেখি, খুব অল্প সময়ের মধ্যে আমরা আসলে সমাধানগুলো দেখব এবং একই সাথে তার আশপাশ দিয়ে যে তথ্যগুলো আছে সংলগ্ন একটু তথ্যগুলো একটু দেখে যাব। এতে করে আমাদের বিসিএস এর পরবর্তীতে যারা আসলে 47তম বিসিএস পিলের জন্য আসলে মানে 47 বিসিএস এ যারা বসবেন বা যারা সামনে লিখিত পরীক্ষার জন্য আসলে যারা ইনশাল্লাহ যাদের পরীক্ষা ভালো হয়েছে এবং যারা আসলে আত্মবিশ্বাসী, সবার জন্যই আজকে ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হবে। তো আমরা শুরু করি। তো আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি, তো আমরা চেষ্টা করছি কপোতাক্ষ সেটের যে সিরিয়াল আছে ওই সিরিয়ালটা দিয়ে আর কি আজকে আমরা প্রশ্নগুলো সাজিয়েছি এবং চেষ্টা করছি যে ওই সিরিয়াল মোতাবেক আসলে সমাধান করব। তবে আমার বিশ্বাস যে সবার কাছে যে সেটাই প্রশ্ন থাকুক না কেন আপনারা সবাই এই প্রশ্নগুলো আসলে আজকে অ্যান্সার করেছেন। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই সঠিক উত্তরই করেছেন। তো প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, দেখুন যে পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন। তো আমরা বুঝতেই পারছি যে শুরু করছি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে। তো প্রথম যে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন। তো আমি একটু চাচ্ছি যে ঝটপট আপনারা সবাই উত্তর করে ফেলুন। আমি বিশ্বাস করি যে এটা আমরা সবাই পেরেছি। পাহাড়পুর এর সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? এইটার উত্তর আমরা সবাই জানি, এটা হচ্ছে পাল শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন। এবং আমরা যদি আরেকটু জানি সেটা হচ্ছে যে দ্বিতীয় রাজা পাল শাসনামলের যে দ্বিতীয় রাজা অর্থাৎ শ্রী ধর্মপাল দেব, পাল শাসনামলের যে দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব তিনি এই সোমপুর মহাবিহারটি তৈরি করেন এবং পরবর্তীতে স্যার কানিংহাম 1879 সালে এটি আবিষ্কার করেন। এই তথ্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এবং আসন্ন যে বিসিএস যদি পরবর্তীতে আমরা যারা অ্যাটেম্প নিব সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে 1879 সালে স্যার কানিংহাম এই সোমপুর মহাবিহার এটি আবিষ্কার করেন এবং পরবর্তীতে 1985 সালে ইউনেস্কো, আমি ডিটেলস লিখছি না, 1985 সালে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের ক্যাটাগরিতে জায়গা দেয়। তো আমরা এই জিনিসগুলো একটু জেনে রাখবো। আমরা মোটামুটি সবাই জানি যে সোমপুর মহাবিহার এটি কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন। অ্যান্সার হচ্ছে পাল শাসন আমলের। এবং কে তৈরি করেন? দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আমরা আসতে দেখেছি সেটি হচ্ছে স্যার কানিংহাম এর সাথে এই সোমপুর বিহারের কি রিলেশন, সেটি হচ্ছে যে 1879 সালে স্যার কানিংহাম এই সোমপুর মহাবিহারটি আবিষ্কার করেন এবং পরবর্তীতে 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্থান দেয়। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? এটা আমাদের লিখিত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন পরবর্তীতে লিখিত ব্যাচ চালু করব এবং যখন রেগুলার ক্লাসগুলো নিব তখন এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। আমাদের এই জিনিসটা আমরা মনে রাখবো যে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? আমরা নিশ্চয়ই সবাই পেরেছি, মাহবুবউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার কে গার্ড অফ অনার দেন হচ্ছে মাহবুবউদ্দিন আহমেদ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক 6 দফা। এবং এই 6 দফাটা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমি একটু দেখতে চাই যে এই 6 দফা দাবির মধ্যে কোন দুটি বিষয় আসলে কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল। এখানে বলা হয়েছে যে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল 6 দফা দাবির মধ্যে। একটু দেখতে চাই, সবাই একটু উত্তর করুন।
কোনো ফোন আছে? আমরা জানি যে ঐতিহাসিক 6 দফা, এই 6 দফার যে 6টা দফার মধ্যে আমরা মোটামুটি সবাই জানি যে আসলে 2 নম্বর দফায় দুটো বিষয় ছিল যে বিষয়কে আসলে কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব করা হয়, এবং আমরা সবাই জানি, সবাই আসলে সঠিক উত্তর দিতে পারছেন, সেটা হচ্ছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। ওকে, সুতরাং আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম যে ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল। হ্যাঁ, তো এটা অ্যান্সার সবাই দিতে পারছেন যে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। এবং এটির জন্য আমি কিন্তু বারবার বলছি যে আজকে যারা আমরা যারা আমরা প্রিলি পরীক্ষা দিয়েছি, প্রিলি পরীক্ষায় কিন্তু আমাদের শেষ না, আমাদের সামনে আরও বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের 46 যে প্রিলি আমরা আজকে দিলাম, পরবর্তীতে রিটার্নের জন্য কিন্তু এই 6 দফা খুব ডিটেলস আমাদের জন্য পড়তে হবে। আমরা যখন আমরা যখন লিখিত ব্যাচে যাব বা পরবর্তীতে যখন আমরা 47-এর প্রিলি ব্যাচ লঞ্চ করব, তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কোন দুটি বিষয়, সেটি হচ্ছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। এবং 6 দফার মধ্যে কত নম্বর দফা এই দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার কথা বলা আছে? 2য় দফা। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্নটি দেখুন যে বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? আচ্ছা, বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান, অর্থাৎ এখানে আসলে বলতে চেয়েছে যে আমাদের যে পুন্ড্র, গৌড় এরকম যে কয়েকটি জনপদ ছিল, এর মধ্যে হরিকেল বা এখানে এইটার আরো একটা নাম আছে যে ভারতীয়রা যেটাকে হরকুলও বলে। তো এই যে হরিকেল যে জনপদ আছে, এটা আসলে জনপদ হবে, হরিকেল জনপদ। তো এই যে হরিকেল যে জনপদ আছে, এই জনপদের অধীন আসলে কোন কোন অঞ্চল আছে? তো এইটা একটা প্রশ্ন ছিল। তো আমরা যদি নর্মালি একটু চিন্তা করি, আমরা আমি ডিটেলসে এখানে বলছি না, আমি ধরলাম যে এই যে আমি যে এখানে আয়তাকার যে বক্সটা রেখেছি, এর ভিতরে যদি আমি বাংলাদেশের মানচিত্রটা কল্পনা করি, এবং আমি যদি এখানে জাস্ট একটা দাগটা নিই এইভাবে, আপনি দেখবেন যে এই উপরের দিকে আছে হচ্ছে সিলেট এবং নিচের দিকে আছে হচ্ছে চট্টগ্রাম। তো আমরা আসলে এইভাবে একটু মনে রাখতে পারি যে বাংলাদেশের মানচিত্রটাকে আপনি যদি মোটামুটি মাঝামাঝি ভাবে ভাগ করেন, তাহলে ডান পাশে আসলে সিলেট এবং চট্টগ্রাম এই দুটি অঞ্চল মিলেই কিন্তু আসলে এই যে হরিকেল জনপদটি গঠিত ছিল। সিলেটের আরো একটা নাম আমরা জানি অনেকেই, যে শ্রীহট্ট। তো এই সিলেট এবং চট্টগ্রাম মিলেই কিন্তু আমাদের হরিকেল এই জনপদটি গঠিত ছিল। ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? ওকে, এটা আমি একটু সবার কাছ থেকে জানতে চাই। এখানে কে কোন এলাকার আছে সেটাও এইখানে আমরা একটু বুঝে যাব। যদি আমরা সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 4 বিভাগের লোকজনকে যদি এখানে পাই, তাহলে আমরা একটু দেখি যে তারা তাদের নিজেদের বিভাগ সম্পর্কে কতটুকু জানে। আমরা যদি জনশুমারি 2022-এর কথা চিন্তা করি, তাহলে 2022-এ যে জনশুমারি আছে সেটা আমাদের যদি একটু ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আসলে বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। এটা একটু ঝটপট অ্যান্সার দেখতে চাই, একটু সবাই একটু অ্যান্সার করি। আচ্ছা, একটু অ্যান্সার করি। ওকে, সবাই পাচ্ছেন, জি, বরিশাল। এটা অ্যান্সার হচ্ছে বরিশাল। আমরা যদি জনশুমারি 2022 দেখি, তো জনশুমারি 2022 মোতাবেক যদি আপনাকে বলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোথায়, সেটির উত্তর হবে বরিশাল। এবং যদি আপনাকে বলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়, না, চট্টগ্রাম না, একজন চট্টগ্রাম বলেছেন, আরেকজন বলেছেন খুলনা। আচ্ছা, ওকে, নিজ বিভাগের প্রতি ভালোবাসা দেখালে হবে না, আসলে এটার উত্তর হচ্ছে বরিশাল। হ্যাঁ, তো জনশুমারি 2022-এ মতে বরিশাল হচ্ছে সবচেয়ে, যেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। আর যদি আমি এখানে বলতাম সবচেয়ে বেশি, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়, এটা একটু আমাকে আপনারা বলেন, দেখি আপনাদের কেমন ধারণা আছে। জাস্ট অনুমান করেন, সাধারণ জ্ঞান, হ্যাঁ, কমন সেন্স দিয়ে অ্যান্সার দেন যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়। এটার জন্য কোনো জনশুমারি লাগবে না, জাস্ট নর্মালি চিন্তা করে আমাকে উত্তর দেন যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়। দেখি কারা কারা উত্তর করতে পারেন। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে বরিশালে, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? আচ্ছা, ভেরি গুড, এই তো পারছেন। রাজীব বলেছেন যে ঘনত্ব বেশি ঢাকাতে। হ্যাঁ, ভেরি গুড। 2022-এর জনশুমারিও আমাদেরকে তাই বলে যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে ঢাকাতে। ওকে, হ্যাঁ, সবাই পারছেন, ভেরি গুড। আচ্ছা,
তাহলে এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, আমরা মাঝে মধ্যেই কিন্তু দেখি যে আসলে এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, মাঝে মাঝেই কিন্তু সরকারিভাবে আমরা দেখি যে টিসিবির চাল ডাল আমরা অনেক সময় ক্রয় করে থাকি। এই যে টিসিবি, যারা স্বল্প মূল্যে আমাদের কাছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে থাকে, যে টিসিবি, যেটার ফুল ফর্ম হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। আপনি যদি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের ওয়েবসাইটে যান, সেখানে আপনি স্পষ্ট লেখা দেখবেন বাণিজ্য মন্ত্রণালয়। অর্থাৎ ইতিমধ্যে আমরা সবাই এটা জেনে গেছি, কারণ যারা আমরা অনেকে পরীক্ষা দিয়ে বের হয়ে অনেকে এগুলো ঘাটাঘাটি করি, গুগল করি। তো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা ওয়েবসাইটে পরিষ্কারভাবে লেখা আছে এটি কোন মন্ত্রণালয়ের অধীন। এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, সবাই পাচ্ছেন। এখানে আর কোনো ডিটেলস সময় নিচ্ছি না, আমরা পরের প্রশ্নে চলে যাই। এটাও খুবই কমন একটা প্রশ্ন। হ্যাঁ, একটু মাথা কাটালেই পারা যায়, এবং বিভিন্ন বছরে এই প্রশ্ন আসছে, বিগত বিভিন্ন বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আসছে, এবং বিগত বছর বিসিএসও এই প্রশ্ন এসেছে যে বাংলাদেশ সরকার কোন উৎস থেকে বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। ঠিক আছে, তো বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে সর্বোচ্চ কোন উৎস থেকে। তো এটার উত্তর আমরা একটু দেওয়ার চেষ্টা করি, যেহেতু খুবই কমন প্রশ্ন, বিভিন্ন বছরের সরকারি চাকরি পরীক্ষা এগুলো এসেছে, বিসিএসও আসা প্রশ্ন, এবং অ্যাট দ্য সেম টাইম এই ধরনের ইনফরমেশনগুলো আমরা কিন্তু লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেরি গুড, মূল্য সংযোজন কর, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা সংক্ষেপে বলি ভ্যাট। ঠিক আছে, খুবই কমন প্রশ্ন ছিল এটা, আমরা এটা সবাই পেরেছি নিশ্চয়ই। ভেরি গুড, ওকে, তাহলে এটাতে আর আমরা সময় নিচ্ছি না। বাংলাদেশের সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে, উত্তর হচ্ছে খ, মূল্য সংযোজন কর। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসে, এবং আপনি যদি বিগত বছরের বিসিএস প্রশ্নগুলো দেখেন, তাহলে দেখবেন প্রায় সময় কিন্তু আমাদের এই যে গুরুত্বপূর্ণ যে নৃগোষ্ঠী আছে, এই নৃগোষ্ঠী সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। সুতরাং প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করব এই যে নামগুলো আছে, আমরা যদি জাস্ট খুব বেশি মুখস্থ করার দরকার নেই, আমরা নামগুলোর সাথে কিন্তু সবাই মোটামুটি পরিচিত। তো মারমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি? মারমাদের, হ্যাঁ, এটার অ্যান্সারটা কি হবে আমরা একটু দেখি, এবং একই সাথে হ্যাঁ, সবার প্রথমে বিপ্লব বড়ুয়া অ্যান্সার করেছে, রোমান শেখ অ্যান্সার করেছে। ভেরি গুড, সবাই পারতেছেন, খুবই ভালো লাগতেছে যে আমরা নিশ্চয়ই এগুলো পরীক্ষাতেও পারছি, রাইট? পরীক্ষাতেও নিশ্চয়ই পারছি। তো মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই। এটা আমরা সবাই জানি, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। হ্যাঁ, ভেরি গুড, সবাই পারতেছেন। একই সাথে আমরা ছোট্ট করে একটু জেনে রাখবো, বিজু, বলেন তো বিজু এইটা কোন সম্প্রদায়ের উৎসব? আমি বিশ্বাস করি এটা আমরা সবাই পারবো। বিজু কোন সম্প্রদায়ের উৎসব? একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। এর খুবই কমন, আমরা প্রায়ই এই নামটা শুনে থাকি। আচ্ছা, বিল্লাল হোসেন, থোয়াই, অংপ্রু মার্মা সবাই অ্যান্সার করেছেন যে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। ওকে, আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে বিজু, এই যে বিজু, এটা আসলে কোন সম্প্রদায়ের বা কাদের সবচেয়ে বড় উৎসব? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, চাকমা। বিজু এই উৎসবটা কাদের? এইটা হচ্ছে চাকমাদের বর্ষবরণ উৎসব। একই সাথে আমরা মনে রাখবো রাস। হ্যাঁ, এই যে র আছে না, র থেকে আপনি মনে রাখবেন মণিপুরি। ঠিক আছে, এই যে এখানেও কি আছে? র আছে, তাহলে রাস, এই রাস থেকে আপনি কি মনে রাখবেন? মণিপুরীদের যে সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে রাস। সাংগ্রাইটা আমরা জানছি। আর বাইশু হচ্ছে, এটা হচ্ছে ত্রিপুরাদের সাংস্কৃতিক উৎসব। ঠিক আছে, তো বাইশু, এখানে কয়টা লেটার আছে দেখেন তো? বাইশু, এখানে অক্ষর আছে 3টা, ত্রিপুরা লিখতেও আমার অক্ষর লাগে কয়টা? 3টা। আমরা এইভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, যে বাইশু এই উৎসবটা কাদের? এটা হচ্ছে ত্রিপুরাদের। ঠিক আছে, ওকে। ভেরি গুড। রাস এটা হচ্ছে মণিপুরীদের, এটা সবাই পারছেন। আমরা জাস্ট মনে রাখার জন্য এই যে র এর সাথে র এভাবে মনে রাখতে পারি। আবার বাইশু, এখানে অক্ষর আছে 3টা, মানে বাইশু লিখতে আমাদের 3টা অক্ষর লাগে। ত্রিপুরা, এখানেও আছে কি 3টা অক্ষর। আপনি এইভাবে মনে রাখতে পারেন যে বাইশু উৎসবটা কাদের? ত্রিপুরাদের। ওকে, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এইটা খুবই মজার। হ্যাঁ, এইটা খুবই মজার। আমরা এটা মনে হয় সবাই পারছি, সবারই কমন, বা যারা একটু খেলাধুলা দেখি তারা মনে হয় সবাই পারছি। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? এটার অ্যান্সার কি? লিটন দাস, তাই না? হ্যাঁ, একটু দেখি তো সবাই পারছি কিনা।
বিশ্বকাপ ক্রিকেটে 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? আমরা তো লিটন দাসকে একদম ডাক, লিটন, লর্ড অনেক কিছু বলে টলে ফেলছি আর কি। তো আমরা একটু দেখি যে বিশ্বাস করার চেষ্টা করি যে বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করি।